গুপ্ত প্রেমের সুপ্ত পিয়াসা। পর্ব 10। শার্লিন হাসান। বাড়িতে ফজরের নামাজ পড়ে শুয়েছিল আদনান। 8টা বাজে। এলার্মের শব্দে ঘুম ভাঙতে উঠে যায় আদনান। পাশে ইলমা গভীর ঘুমে তলানো। আদনানের ইচ্ছে হয়নি জাগানোর। যেহেতু তার জব আছে, আজকে ছুটি নেওয়া হয়নি, সেজন্য তড়িঘড়ি রেডি হতে ব্যস্ত হয়ে পড়ে। বিয়েটা হুটহাট সিদ্ধান্ত নিয়ে হয়েছে, সেজন্য বাকি দিনগুলোর মতোই সব কাটবে। আদনান রেডি হয়ে সবার সাথে নাস্তা খেতে বসেছে। ফরিদা পারভিন নাতিকে দেখে বলেন, ইলমা উঠেনি? আদনান রুটি ছিঁড়তে ছিঁড়তে জবাব দেয়, ঘুমাচ্ছে, সেজন্য জাগাইনি। ইনান শেখ মুখটা গম্ভীর করে নাস্তা খাচ্ছেন। আদনান তড়িঘড়ি নাস্তা খেয়ে বেরিয়ে যায়। তৃপ্তি ভাইয়ের তাড়াহুড়ো দেখে মৃদু হাসছে। ঈশিতা ফাইজা রান্নার গোছগাছ করতে ব্যস্ত। তৃপ্তি সোফায় বসে দাদির সাথে আলোচনায় বসেছে। মূল আলোচনা আদনান ইলমার বিয়ের কোন রিসিপশন হবে কিনা। ফরিদা পারভিন এই নিয়ে মতো দিতে পারলেন না। আদনান কি বলবে কি করবে কেউই জানে না। সকাল 10টা বাজে আদনান অফিসে বসে ইলমাকে কল দেয়। ইলমা কল রিসিভ করে ঘুম জড়ানো কণ্ঠে বলে, হ্যালো কে? আদনান দাঁত কিরমির করে বলে, শালি তোর 3 কবুল বলা ভাতার বলছি। আদনানের কথায় ইলমার রাগ হয়। সাথে সাথে জবাব দেয়, আমার কোন ভাতার নেই। আমি বিবাহিত, আমার স্বামী আছে। আপনি রং নাম্বারে কল দিয়েছেন। শালি বেয়াদব। আদনানের কথাটা শেষ হতে ইলমা কল কেটে দেয়। ফোনের স্ক্রিনে তাকায়। 10টা বেজে গেছে। ইলমা লাফ দিয়ে উঠে দাঁড়ায়। সবার আগে একটা ঝুড়ি নিয়ে আসে। বসে বসে খাটের সাথে লাগানো ফুলগুলো খোলে। নেতিয়ে পড়া ফুল বিছানা থেকে সরিয়ে বিছানা সুন্দর করে গুছিয়ে নেয়। আদনানের রুম ক্লিন করে সে নিজের রুমে যায়। ইলমার রুমটা অনেকটাই অগোছালো, সেজন্য সেটাও গুছিয়ে পরিষ্কার করে ফ্রেশ হতে যায় ইলমা। কিচেন থেকে প্লেটে করে পরোটা ভাজি এবং চায়ের মগ নিয়ে নিজের সুন্দর ব্যালকনিতে এসে বসে। বাইরে খোলামেলা প্রকৃতি। সবুজ মাঠ চোখে আসছে। বাতাসে শীতল একটা ঘ্রাণ অনুভব হচ্ছে। ইলমা নাস্তা খেতে খেতে চারপাশ উপভোগ করে। উঠে তৃপ্তি এবং ফরিদা পারভিনের সাথে কিছুক্ষণ আড্ডা দেয় ইলমা। অনেকক্ষণ কথাবার্তা বলে ইলমা চলে আসে নিজের রুমে। শাওয়ার নিয়ে নামাজ আদায় করে নেয়। বাকিদের সাথে বসে লাঞ্চ করে নেয়। বিকেলে আদনান বাড়ি আসে। নিজের রুমে ঢুকেই দেখে কোথাও ইলমার অস্তিত্ব নেই। আদনান সাথে সাথে রুম থেকে বেরোয়। তৃপ্তিকে দেখে গলাস্বর উঁচু করে বলে, কিরে তোর ভাবি কই? আদনানের কথায় তৃপ্তির কাশ উঠে যায়। খুক খুক করে কাশতে থাকে। তৃপ্তিকে কাশতে দেখে আদনান বিরক্ত হয়ে বলে, ঠান্ডা পানি নিয়ে আয় তো। তৃপ্তি মাথা নাড়ায়। ফ্রিজ থেকে পানির বোতল এনে আদনানের হাতে দেয়। আদনান পানি পান করতে করতে ইলমার রুমের দিকে এগোয়। ভেতরে আসতেই দেখে তার নববধূ বইয়ে ডুবে আছে। আদনান নিঃশব্দে এগিয়ে আসে ইলমার কাছে। কিছুক্ষণ তাকিয়ে থেকে ঝাঝালো কণ্ঠে বলে, আমি যে এসেছি তোর খবর নেই? কোথায় পানির বোতল এগিয়ে দিবি, লাঞ্চ ঠিকঠাক করেছি কিনা জিজ্ঞেস করবি, তা না বইয়ে মুখ গুজে রেখেছিস। ইলমা বই বন্ধ করে আদনানের দিকে তাকায়। চোখ জোড়া সংকুচিত করে বলে, বাইরে থেকে আসলে মানুষ ফ্রেশ হয়, চেঞ্জ করে, জঙ্গলির মতো ঝগড়া করে না। এই শালি মেলিচা, তুই আমার কল কেটে দিয়েছিস কেন? আমাকে ভালো লাগে না? আমার কথা ভালো লাগে না? কাকে ভালো লাগে? এই জন্যই তোকে বিয়ে করতে চাইনি। তো কাকে বিয়ে করতি? ওই টেপলাকে, যে বিয়ের আগেই তোকে মারার জন্য তোর গলা চেপে ধরেছিল। না, জয় আবরণকে বিয়ে করতাম। ইলমার কথায় আদনান তেলে বেগুনে জ্বলে উঠে। বাজখাই কণ্ঠে জবাব দেয়, তুই আমার চোখের সামনেও আসবি না। তোর চোখের সামনে যাব কেন? আদনান জবাব দেয় না। সোজা রুম থেকে বেরিয়ে আসে। ইলমা বই গুছিয়ে ব্যালকনির দরজা লাগিয়ে দেয়। নিজের কিছু প্রয়োজনীয় জিনিস গোছায় আদনানের রুমে নেওয়ার জন্য। কিছুক্ষণ পর সেগুলো হাতে নিয়ে আদনানের রুমে প্রবেশ করে ইলমা। আদনান সব শাওয়ার নিয়ে এসেছিল। ইলমাকে দেখেও না দেখার ভান করে। ইলমা নিজের জিনিসপত্র গোছাতে ব্যস্ত। আদনান চেঞ্জ করে ফোন হাতে সোফায় বসে। ইলমা হাতের কাজ সেরে খাটের উপর গিয়ে বসে আউর চোখে আদনানকে দেখছে। আদনান তখন নির্মাণকে কল দিয়েছিল। রিসিভ হতে নির্মাণ জিজ্ঞেস করে, কি বন্ধু, বিবাহিত জীবন কেমন কাটছে? একদম বাজে। আদনানের কথায় ইলমা তাকায়। আদনান সেসব তোয়াক্কা করে না। নির্মাণ মুখটা ভোতা করে বলে, ওমাহ, বাজে কাটবে কেন? প্রেমিক নারী বিয়ে করেছি না। দিনের 12 ঘন্টার 11 ঘন্টায় শালির ভাব দেখা লাগে। আমি যে তার বিয়ে করা বর, সে সেসবে পাত্তাই দেয় না। ব্যাপারটা খুবই সিরিয়াস। হ্যাঁ, মেয়ে দেখ, আরেকটা বিয়ে করব। একটাকে সামলা আগে। এটা পড়ে থাকুক। বাকি 3টাকে বিয়ে করে ঘরে তুলি, দেখবি প্রথমটা এমনিতে সোজা হয়ে যাবে। তার মানে 4টা বিয়ে করবি? আগে থেকেই তো ভেবে রেখেছি বিয়ে করলে 4টাই করব। ঠিক আছে ভাই। হসপিটালের বেড লাগলে বলিস, আমি আগেই বুক করে রাখব। শুধু একটা টেক্সট দিয়ে বলিস যে হাত পা গলায় ঝুলে গেছে। নির্মাণ কল কেটে দিতে আদনান ইলমার দিকে তাকায়। আদনান ইলমার রাগী চাহনি দেখে আমতা আমতা করে বলে, অনেকদিন আগেই 4টা বিয়ে করার পরিকল্পনা করেছিলাম।
তো আমাকে শুনিয়ে বলার কি আছে? ওমা, তোকে না শুনিয়ে বললে কিভাবে হবে? তোর সংসারে নতুন সদস্য আসব। ইলমা উঠে দাঁড়ায়। আদনানকে রেখেই বাইরে আসে। আদনান হতভম্ব হয়ে ইলমার যাওয়া দেখছে। পেছনে পেছনে যেতে দেখে ইলমা দাদির রুমে ঢেকেছে। ইলমা দাদির রুমে ঢুকেই চিৎকার করে বলে, তোমার নাতি নাকি 4টা বিয়ে করবে। ইলমার চিৎকারে ফরিদা পারভিন শোয়া থেকে উঠে দাঁড়ায়। হতভম্ব হয়ে বলে, কি? আদনান এটা বলেছে? ইলমার আগে গিজগিজ করতে বলে, আমাকে শুনিয়ে শুনিয়ে পরিকল্পনা করছে। কথাটা বলে চলে আসে সে। আদনান রুমে ঢুকতে ঢুকতে ইলমার যাওয়া দেখেছিল এমন সময় ফরিদা পারভিন এসে আদনানের কান টেনে ধরে বলেন, কিরে হারামি, আমার নাতিনের সংসারে সতীন আনার কথা ভাবলি কি করে? তুমি তো ওর বড় সতীন আগে থেকেই বসে আছো। আমি আরও কি? ইলমাকে উল্টাপাল্টা বলবে না। ইনানের কানে তুললে আবার কাহিনী শুরু করবে। বুঝলাম না, তোমার মতো ভালো মানুষের সন্তান ইনান শেখ এরকম হারামি কিভাবে হলো? আদনানের কথা শেষ হতে ইনান শেখ চোয়াল শক্ত করে ফরিদা পারভিনকে বলে, আম্মা তোমার সাথে কথা ছিল। আদনান ইনান শেখকে দেখে বিরক্ত হয়। আসার আর সময় পেল না। ভেবেই নিজে প্রস্থান করে। ইনান শেখ আদনানের পাশ কাটিয়ে চলে যাওয়া দেখে বিরক্ত হন। ফরিদা পারভিনের কাছে এসে বলেন, আম্মা, আদনান সত্যি ইলমাকে বিয়ে করে নিয়েছে? ছেলের কথায় ফরিদা পারভিন হেসে উঠেন। ইনান শেখ সেই হাসির দিকে তাকিয়ে আরও চোয়াল শক্ত করে নেন। ফরিদা পারভিন বলেন, কেন তোমার বিশ্বাস হয় না? ওর মতো হারামির কাছে আমি মেয়ে বিয়ে দিয়েছি? আদনান রুমে এসে দরজা লক করে দেয়। ইলমা খাটের উপর মুখ ফুলিয়ে বসেছিল। আদনান এসে ইলমার পাশে শোয়। ইলমার দিকে এক নজর তাকিয়ে ঠোঁট কামড়ে হাসে। আচমকা নিজের ঠান্ডা হাত দিয়ে ইলমার হাত স্পর্শ করতে ইলমার ভাবনার সুতো ছিঁড়ে যায়। আদনানের দিকে তাকাতে গা জ্বলে যায় ইলমার। আদনান ইলমাকে টেনে নিজের কাছে নিয়ে আসে। বুকের খুব কাছাকাছি ইলমাকে এনে নিঃশব্দে ইলমার কপালে গভীরভাবে ঠোঁট ছুঁয়ে দেয়। ইলমার অ্যাসিডে পোড়া গালের অংশে ঠোঁট ছুঁয়ে আদর করে। চোখের পাতায় স্পর্শ দেয়। মৃদু হেসে বলে, আমার সুন্দরী বউ বরের উপর এত রাগ করতে নেই। তোমার সাথে কথা নেই। সরো। এমা, আদরে মন ভরেনি? আগে বল, আর কখনো 4 বিয়ের কথা তুলবি না। শোনো না। মুহূর্তে আদনানের কণ্ঠস্বর পরিবর্তন হয়ে যায়। ইলমা চোখমুখ কুঁচকে তাকিয়ে আছে। আদনানের কণ্ঠস্বর খুব শীতল এবং কোমল শোনালো। ইলমা জবাব দেয়, বলো। আজকে রাতে তোর শাড়ি খুলতে দিবি তো? ইলমা জবাব দেয়, বলো। আজকে রাতে তোর শাড়ি খুলতে দিবি তো? ঠাস করে গালে চড় বসিয়ে দেয় ইলমা। আদনান রেগে তাকিয়ে আছে। ইলমা চোখ গরম করে বলে, সর চোখের সামনে থেকে। শালি বিয়ে করেছি বউ সাজিয়ে রাখার জন্য? ইলমা আদনানকে রেখে উঠে চলে আসে। আদনান ইলমার যাওয়া দেখে চিৎকার করে বলে, আজকে তোর জায়গা আমার রুমে হবে না। ব্যালকনিতে থাকবি তুই। ইলমা টু শব্দ করে না। বেরিয়ে এসে সোফায় বসে। ইনান শেখও তখন আসেন সেখানে। ইলমাকে দেখে মুখটা গম্ভীর করে সোফায় বসেন। তখন তার ফোনে কল আসে। ইনান শেখ ফোনের স্ক্রিনে তাকাতে দেখে ফারিসের নাম্বার। ফারিসের নাম্বার দেখে মুখটা শক্ত করে নেন। সেদিন ফারিসের করা অপমান উনার আত্মসম্মানে লেগেছে। তার মেয়ে তার চোখের মণি। অথচ ফারিস তাকে তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলেছে। সেই অপমানের হৃদয় দগ্ধ হয়ে আছে। ভীষণ ঘৃণা ধরেছে ফারিসের প্রতি। তার এতদিনের সব ধারণা বদলে দিয়েছে ফারিস। ফারিসের জন্য আদনানের মতো হারামি ইবতিজারের সাথে ইলমার বিয়ে দেখতে হয়েছে তার। ইলমা আদনানের বিয়ে ইনান শেখ বেঁচে থাকতে অষ্টম আশ্চর্যের মতো ছিল। ইনান শেখ কল রিসিভ করে কাঠখোট্টা কণ্ঠে বলেন, হ্যালো। ফারিস আর্তনাদ করে বলে, মামু, আমি তখন বাজে বিহেভিয়ার করেছি, তার জন্য সরি। কিন্তু কেন এসব বলেছি সেটা জানার জন্য হসপিটালে আসতে হবে। ইনান শেখ কণ্ঠস্বর পরিবর্তন করেন। সিরিয়াস হয়ে বলেন, কি হয়েছে তোমার? সেদিন ছাদে গিয়েছিলাম, আদনান আমায় একা পেয়ে মেরেছে মামু। আমার হাতটাই ভেঙে গলার সাথে ঝুলিয়ে দিয়েছে। 2 দিন ধরে হসপিটালে বসে আছি। ও আমায় থ্রেট দিয়ে বলেছে যেদিন ইলমাকে রিং পরাতে যাবে সেদিন কল দিয়ে যাতে ইলমাকে যাতে রিজেক্ট করে দেই। না হলে জানে মেরে দেবে। মামু, আমি ইলমাকে ভীষণ পছন্দ করি। তুমি আমাকে একটু ইঙ্গিতও দাওনি। ইলমার বিয়ে হয়ে গেছে। ওই হারামি এখন আমার মেয়ের জামাই। মামু, ওই আদনান তোমার মেয়ের জামাই? ইনান শেখ গম্ভীর কণ্ঠে বলেন, হুম। ফারিস কিছু বলে না। চুপচাপ কল কেটে দেয়। ইনান শেখ চোয়াল শক্ত করে তাকিয়ে আছেন। ইলমা বাবার দিকে তাকিয়ে আছে। সাহস করে কিছু বলতেও পারছে না। কিছুক্ষণ চুপ থেকে ইনান শেখ বলেন, আদনানকে ডাকো। ইলমা মাথা নাড়ায়। বসেই ডাকে, আদনান ভাইয়া, বাবা ডাকছে। এরকম 2বার ডাক দেওয়ার পর আদনান রুমের বাইরে এসেছে। ইলমাকে দেখেই আদনান চোয়াল শক্ত করে নেয়। ধমকে বলে, 3 কবুল বলার পরেও আমাকে তোর ভাই মনে হচ্ছে? ইলমা চোখ রাঙিয়ে তাকায়। আদনান আসতে ইনান শেখ তারেক মাহমুদকে ডাকেন। সবাই যখন উপস্থিত হয় ইনান শেখ আদনানের দিকে তাকিয়ে গলা ছেড়ে বলেন, তুমি ফারিসের হাত ভেঙে দিয়েছ?
আমার মেয়েকে বিয়ে করার জন্য ওকে সরিয়ে দিয়েছ? ইনান শেখের কথায় আদনান বিরক্ত হয়। জবাব দেয়, হাত কেন ভেঙেছি সেটা আপনার মেয়েকে জিজ্ঞেস করেন। ইলমা মুখ খুলতে গেলে ইনান শেখ হাত বাড়িয়ে থামিয়ে দেন। তার নজর সম্পূর্ণ আদনানের উপর। আদনান নিজেও ইনান শেখের চোখের দিকে তাকায়। ইনান শেখ গম্ভীর কণ্ঠে বলে উঠেন, তোমাকে আমি মেয়ের জামাই হিসাবে মানি না। ইনান শেখের কথায় আদনান বিরক্ত হয়ে জবাব দেয়, আপনি মানলে মানুন, না মানলে ঘুমিয়ে থাকুন। অপশন আমার, চয়েজ আপনার। আদনানের কথায় ইনান শেখ ক্ষুব্ধ হন। চোয়াল শক্ত করে শাসিয়ে বলেন, আমার মেয়ের গায়ে একটু আঁচড় লাগলে তোমাকে জেলে দেব আমি। আওয়াজ নিচে। আমাকে এরকম থ্রেট না দিয়ে ফারিসকে গিয়ে দিন। আমি এখনো আপনার মেয়ের গায়ে টাচও করিনি, কিন্তু ফারিস করেছে। ফারিস ভালো ছেলে। ইনান শেখের কথায় ইলমা বিরক্ত হয়। আদনান মৃদু হেসে বলে, ভীষণ ভালো ছেলে ফারিস। সেজন্যই তো বিয়ে করে বউ থাকা সত্ত্বেও আপনার মেয়েকে দ্বিতীয় বউ বানাতে চেয়েছে। বাজে কথা ছাড়ো বেয়াদব ছেলে। আমার জীবনের সবচেয়ে বড় ভুল তোমার কাছে মেয়ে বিয়ে দেওয়া। আপনি আমাকে পছন্দ নাই করতে পারেন, কিন্তু আপনার মেয়ে আমার জন্য উন্মাদ। বাজে কথা বন্ধ করবি? ইলমার কথায় আদনান চোয়াল শক্ত করে চোখ রাঙায়। ইনান শেখ ইলমার দিকে তাকায়। জবাব দেন, ওর মতো বেয়াদবের সাথে আমার মেয়ে সারা জীবন কি করে পার করবে? আদনান বিরক্ত হয়। ইলমার দিকে তাকিয়ে চেঁচিয়ে বলে, এই শালি তোর বাপকে বল মুখ বন্ধ রাখতে। তোমার মুখ বন্ধ রাখো। তুমি সবসময় বাবার সাথে তর্ক করো। ইলমার কথায় আদনান চোয়াল শক্ত করে নেয়। রাগী কণ্ঠে আওড়ায়, তোর বাপ যে ভালো সেজন্য তর্ক করি। কত বড় বেয়াদব ছেলে। ইনান শেখের কথা শেষ হতে ঈশিতা আদনানকে উদ্দেশ্য করে বলে, তুমি কি পরিবর্তন হবে না? বড় হয়েছ, বিয়ে করেছ। শত হোক ইনান শেখ তোমার গুরুজন। বেয়াদবের মতো কথা বলা কার থেকে শিখেছ? আদনান বিরক্ত হয়। আর এক মুহূর্তও দাঁড়ায় না। যাওয়ার সময় ইলমার দিকে তাকায়। আঙুল উঁচু করে বলে, তুই আমার সামনেও আসবি না। তখন তারেক মাহমুদ বলেন, বিয়ে করেছ কেন? এগুলো কেমন বিহেভিয়ার আদনান? আদনান জবাব দেয় না। রুমে চলে যায়। ইলমা আদনানের যাওয়ার দিকে তাকিয়ে রয়। সবাই নিশ্চুপ। কিছুক্ষণ পর ফরিদা পারভিন আসে ইলমার কাছে। পাশে বসে ইলমার হাত নিজের হাতের মুঠোয় নেয়। ইলমা দাদির দিকে এক নজর তাকায়। ফরিদা পারভিন ইলমাকে বলেন, আদনান তো ঘাড় তোত্তারা যা বলে মুখের উপর। তুমি তো শান্ত নিবিড় মানুষ। ওকে বুঝাও, এমনিতে ইনান রেগে আছে। তার উপর আদনান যা তোত্তারামি করে। এরকম পাগল নিয়ে আমার যত জ্বালা। তার ছিঁড়া মানুষ। ইলমার কথায় ফরিদা পারভিন হাসেন। ইলমার দিকে তাকিয়ে বলেন, বিয়ে হলো মাত্র একদিন, এখন নতুন বউ জামাইয়ের আশেপাশে থাকবি, তা না একা একা বসে আছিস। আমার নাতি কি বংশবিস্তার করবে না? দাদির কথায় ইলমা অপ্রস্তুত হয়ে যায়। অস্বস্তি এসে ঘিরে ধরেছে। লজ্জায় কান এবং নাকের ঢগা লাল হয়ে গেছে। তবে বলার মতো প্রত্যুত্তর খুঁজে পায়নি। ফরিদা পারভিন ইলমার লজ্জা বুঝে মৃদু হেসে বলেন, এত লজ্জার কি আছে? আমার নাতি বিয়ে করেছে একদিন হলো। বউ থাকে দূরে দূরে। একটা নাতি পুতি কোলে নে, দেখবি সব ঠান্ডা। সবাই তখন মাথায় করে রাখবে, এই বুড়ি যাও তো যাও, বেশি কথা বলবা না। ফরিদা পারভিন ইলমাকে পরখ করে বলে, কিলো তোর শাড়ি কই? নতুন বউ শাড়ি পরতে হয়। কি থ্রি পিস পরে ঘুরছিস? আমি শাড়ি পরতে জানি না। আমার কাছে আয়, আমি পরিয়ে দেব। সরো, সবাই দেখবে। লজ্জা লজ্জা, নতুন বউ শাড়ি পরতে হয়। কথাটা বলে ফরিদা পারভিন উঠে দাঁড়ায়। ঈশিতার রুমে যায়। গিয়েই ঈশিতাকে বলে, ইলমা আদনানের বিয়ে তো হুট করেই হলো। কোন কেনাকাটা করেনি? নতুন বউ শাড়ি পরে থাকবে, কিন্তু ছেড়ির তো শাড়ি নাই। তোমার শাড়ি দাও, পরাই দেই। তাহলে না বুঝা যাবে শেখ পরিবারের ছেলে বিয়ে করে নতুন বউ ঘরে তুলেছে। শাশুড়ির কথায় ঈশিতা একগাল হেসে বলে, কই, ইলমা তো আমার থেকে শাড়ি চায়নি। আমার সব শাড়ি তো আমার ছেলের বউ আর মেয়ের জন্য। ছেড়িরে কান পরা দিলাম, আমাকে বকে। শাড়ি পরবে না, লজ্জা। ফরিদা পারভিনের কথায় ঈশিতা হাসি থামিয়ে রাখতে পারেনি। কাবার থেকে দুটো সুন্দর প্রিন্ট করা জর্জেট শাড়ি নামিয়ে দেন। এগুলো পরলে গরম লাগবে না, কমফোর্ট পাবে ভালো। ফরিদা পারভিন শাড়ি দুটো নিয়ে ইলমার রুমে যান। ইলমা তখন খাটের উপর বসে ফোন স্ক্রোল করছিল। ফরিদা পারভিন শাড়ি দুটো ইলমার সামনে রেখে বলেন, কোনটা সুন্দর? আমি এখন শাড়ি পরে সবার সাথে খেতে বসতে পারবো না। রাতের খাওয়া শেষ হলেই পরিয়ে দেব। ইলমা নাকচ করে দেয়। ফরিদা পারভিন নাছোড়বান্দা। ইলমা ভাবছে খাবার খেয়েই আদনানের রুমে ছুটবে। ফরিদা পারভিনের আশেপাশেও আসবে না। নিজের পরিকল্পনা মনের মধ্যে পুষে রাখে ইলমা। ফরিদা পারভিনের সব কথা মন দিয়ে শোনে। 10:30টায় সবাই খেতে বসেছে। আদনানও এসেছে, তবে কারোর সাথে কথা বলেনি। নিজের খাওয়া শেষ করে রুমে চলে গেছে। ইলমা টুকটাক হাতের কাজ সেরে আদনানের রুমের দিকে এগুতে ফরিদা পারভিন এসে হাত টান দেয়।
ইলমা হকচকিয়ে গেলে ফরিদা পারভিন চোখ রাঙিয়ে তাকায়। চুপচাপ ইলমাকে নিয়ে রুমে আসে। ইলমাকে বকাঝকা দিয়ে ব্লাউজ পরিয়ে আনে। ইলমা নিজেই শাড়ির আঁচল উঠায়। ফরিদা পারভিন সুন্দর করে কুচি দিয়ে দেন। ইলমা চুলগুলো হাত খোপা করতে নিলে ফরিদা পারভিন ধমকে বলেন, এত সুন্দর চুল বরকে না দেখালে কাকে দেখাবি? খবরদার খোপা করবি না। এই বুড়ি তুমি আমাকে ঠান্ডা মাথায় টর্চার করছো, তোমার নামে মামলা দেব বলে দিলাম। ইলমার কথায় ফরিদা পারভিন হাসেন। ইলমাকে এক নজর দেখে বলেন, মাশাআল্লাহ, আমার বোনরে ভীষণ সুন্দর লাগছে। আমার নাতি আজকে পাগল হবে। ইলমা মাথাটা নিচু করে নেয়। ফরিদা পারভিন যেতে ইলমা রুমের লাইট অফ করে বেরোয়। লিভিং রুম ফাঁকা। সবাই যে যার রুমে। ইলমা আলগোছে আদনানের রুমের দরজায় নক করে। দরজা খোলা থাকায় ইলমা নিঃশব্দে ভেতরে প্রবেশ করে। নীল রঙের জর্জেট শাড়িতে প্রিন্ট করা ডিজাইন। সরল লম্বা ঘন চুলগুলো পিঠ ছড়িয়ে হাঁটু ছুঁই ছুঁই। আদনান খাটের এক কোণে বসে ফোন স্ক্রোল করছিল। অবশ্য ইলমার আসার অপেক্ষায় ছিল সে। আদনান ঘড়িতে সময় দেখে 12টা বাজতে বেশিক্ষণ দেরি নেই। ইলমা দরজা লক করে এগিয়ে আসে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলগুলো হাত খোপা করতে ব্যস্ত হয়ে পড়ে। আদনান ইলমার কাণ্ড দেখে এক নজরে ইলমাকে পরখ করে সে। ভীষণ সুন্দর লাগছে মেয়েটাকে। আদনান যেন ঘোরের মাঝে চলে যাচ্ছে। নিজের মাঝে আলাদা উত্তেজনা প্রতিস্থাপন হলো। আদনান নিজেকে দমিয়ে রাখে। ইলমা লাইট অফ করে ড্রিম লাইট জ্বালায়। আদনানকে ডিঙিয়ে খাটের উপর উঠতে গেলে আদনান আচমকা তার হাত টান দেয়। ইলমা কিছুটা ভয় পেলেও নিজেকে সামলে নেয়। আদনানের স্পর্শতে আলাদা অস্বস্তি লাগে না, বরং ভালো লাগার অনুভূতি আবির্ভূত হয়। আদনান ইলমার কোমরে হাত রাখে, খুব কাছে টেনে নেয়। পরক্ষণে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, আমাকে খুন করার পায়তারা করছিস? ইলমা শুকনো ঢোক গিলে। কণ্ঠস্বর জড়িয়ে আসার মতো অবস্থা। আদনান ইলমার শাড়ি ভেদ করে কোমর স্পর্শ করে। ইলমাকে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। অন্য হাতে ইলমার খোপাতে হাত দেয়। খোপা ছেড়ে দিতে ঝরঝরে লম্বা চুলপিঠ ছড়িয়ে যায়। আদনান মৃদু আলোতে ইলমার নরম কোমল গোলাপি ঠোঁট জোড়ায় নিজের ওষ্ঠ মিশিয়ে নেয়। মুহূর্তের মাঝে আদনান ইলমার ঠোঁটের সবটুকু নম্রতা শুষে নেয়। ইলমা বুঝেছে আজকে তার রেহাই নেই। আদনানকে সরিয়ে দিতে গেলে আদনান শীতল কণ্ঠে বলে, তোর মতো বউ প্রতিটা ঘরে ঘরে হওয়া দরকার। স্বামী শাড়ি খুলার আবদার করলে বউ লজ্জায় সম্মতি না দিলেও ডিরেক্ট শাড়ি পরে চলে আসবে। এই বা যে কথা ছাড়। তোর দাদি আমাকে জোর করে শাড়ি পরিয়ে পাঠিয়েছে। যদি বুঝতাম এরকম ডাকাত বসে আছে জীবনেও আসতাম না। নাটক করবি না। নিজেই তো আমার আদর চাচ্ছিস, মুখে বলতে পারছিস না, সেজন্য শাড়ি পরে বুঝাচ্ছিস। ছাড় আমাকে, আমি এখনই শাড়ি খুলে ফেলব। আমি থাকতে তুই কষ্ট করে শাড়ি খুলতে যাবি কেন? অসভ্য। কথাটা বলতেই আদনান পুনরায় ইলমার ঠোঁট জোড়া দখল করে নেয়। ইলমা ছাড়া পাওয়ার জন্য ছটফট করলে আদনান ছাড়ে না। কিছুক্ষণ হাত পা নাড়াতে আদনান ছেড়ে দিয়ে বলে, একটু অসভ্যতামি করলাম। মাফ চাই ভাই। এখন তো কিছুই করলাম না। আদনানের কথা শেষ হতে ইলমা মোচড়ামুচড়ি শুরু করে দেয়। আদনান ধমকে বলে, শালি আদর নিতে এসেছিস, আদর নিয়ে যা। আমাকেও শান্তি মতো আদর করতে দে। খামোখা হাত পা নাড়িয়ে ডিস্টার্ব করিস না। তোর বিচার খোদা করবে। চোপ। তোর পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সবকিছুতে আমার বিচরণ থাকবে। কিন্তু শালি তোর ঢঙের জন্য এখন অবধি কিছুই করতে পারলাম না। ইলমা কিছু বলতে পারল না। আদনানের জেদের কাছে সে পরাজিত। আদনান নিজের ভালোবাসা মানুষটাকে হালালভাবে পেয়েছে। যে ছোঁয়া হালাল, চাওয়া পাওয়া হালাল, সেখানে না করার মানেই হয় না। ইলমার মাথা বালিশের উপর রেখে আদনান ইলমার কাঁধে হাত রেখে বলে, ক্যান আই টেক অফ দ্য শাড়ি? আদনানের কথা শেষ হতে ইলমা তার গলায় কামড় বসিয়ে দিয়ে বলে, নাটকোবাজ। আদনান মৃদু আর্তনাদ করে উঠে। এগিয়ে এসে ইলমার গ্রীবার নিচে নরম অংশে লাভ বাইট দিতে ইলমা মৃদু আর্তনাদ করে উঠে। আদনান ইলমার দিকে একবার তাকায়। পুনরায় লাভ বাইট দেওয়া জায়গায় চুমু দেয়। আদনান ইলমার মুখশ্রীতে গভীরভাবে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলে, জান, একদম ডিস্টার্ব করবি না। কথাটা বলে ইলমার শাড়িটা সরিয়ে নেয়। অবশেষে তার শাড়ি খোলার ইচ্ছে পূরণ হলো। আদনান ইলমার উন্মুক্ত উদরে স্পর্শ করতে ইলমা মৃদু কেঁপে ওঠে। আদনান উম্মাদের মতো ইলমার কায়ে নিজের বিচরণ ঘটায়। ইলমা ইফতিজার শাহরিয়ার আদনান শেখকে নিজের স্বামী রূপে আবিষ্কার করে। সুপ্রভাতে আদনান ইলমার পাশে বসে। মেয়েটা গভীর ঘুমে তলানো। আদনান এক দৃষ্টিতে ঘুমন্ত ইলমাকে দেখে। ঘড়ির দিকে নজর যেতে দেখে 7:30 বাজে। আদনান ইলমার দিকে ঝুঁকে বলে, তোর শাড়ি কোথায়? ইলমা চোখ মেলে আদনানের মাথার চুল নিজের হাতের মুঠোয় নিয়ে রাগ দেখিয়ে বলে, বেয়াদব, জিজ্ঞেস করতে লজ্জাও করে না? না, আমার কোন লজ্জা করে না। গতকাল রাতে লজ্জা ভাঙিয়ে দেওয়ার পরেও তোর এত লজ্জা আসছে কোথা থেকে? অসভ্য। ইলমার কথায় আদনান উঠে দাঁড়ায়। বালিশের পাশ থেকে ইলমার ওড়নাটা হাতে নেয়।
ইলমার দিকে এক নজর তাকিয়ে ওড়নাটা ইলমার মুখ বরাবর ছুঁড়ে বলে, যা স্বামীর জন্য এক কাপ চা বানিয়ে আনো। ইলমা ওড়নাটা হাত নিয়ে উঠে বসে আদনানের দিকে তাকিয়ে জবাব দেয়, পারবো না। তোরটা তুই বানিয়ে আনো। এই চোপ। আমার সাথেই যত গলা বাজি। কই গতকাল তোর বাপের কাছে ফারিসের কাহিনী বললি না কেন? মায়া লাগে? সময় হলেই বলবো। তোর জ্বালায় বলতে পারি নাকি? আজকেই তোর বাপকে সব বলবি। না হলে আমার সামনেও আসবি না। ব্যবহার ঠিক কর। এক থাপ্পড় দিয়ে বয়রা বানিয়ে দেব। বেয়াদব মেয়ে, নিজের স্বামীর জন্য টান মায়া কিছুই নেই। যা আছে সব পরপুরুষের জন্য। ইলমা জবাব দেয় না। আদনানকে পাশ কাটিয়ে চলে আসে। আদনান ইলমার যাওয়া দেখে বিরক্ত হয়। ত্রস্ত পায়ে হেঁটে ব্যালকনিতে আসে। রাগে কপালের রগ সুস্পষ্ট হয়ে ফুটে উঠেছে। আজকের দিনটা দেখবে সে। যদি ইলমা কিছু না বলেছে তাহলে সেই সব বলবে। তবে এরপর ইলমার সাথে তার কথা নেই। ইলমা আর ইলমা নেই। পরিবর্তন হয়েছে অনেক। আগের তেজি রূপটাও ইলমার মাঝে নেই। যা আছে সব শুধু আদনানের সাথে ঝগড়ার তেজ। ইলমা মুখ ভার করে বসেছিল। ফরিদা পারভিন এসেই ইলমার পাশে বসে ইলমাকে উপর নিচ পরখ করে বলে, কিলো তোর শাড়ি কই? ইলমা বিরক্ত হয়। নিজের রাগ দমিয়ে রেখে বলে, কাবাডে তুলে রেখেছি। ইলমার কথা শেষ হতে ফরিদা পারভিন ইলমার ওড়না মৃদু সরিয়ে চুলো হাত দিয়ে বলেন, কোন কাজই তো হইল না। এই বুড়ি সরো তো। তোমার শাড়ি পরে রুমে যেতে যেতে 10 বার উষ্ঠা খেয়েছি। আদনানকে বলবো তোর জন্য শাড়ি কিনে আনতে। পরে পরে অভ্যাস করবি। ইলমা জবাব দেয় না। উঠে নিজের রুমে চলে আসে। সোজা ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। চারপাশে মৃদু বাতাস বইছে। ইলমা সূক্ষ্ম দীর্ঘশ্বাস ছাড়ে। জয়ের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। ইনান শেখ সেসব নিয়ে পড়ে আছেন। ইলমা ভাবছে ফারিসের কথা ইনান শেখকে বলে দিবে। অনেক হয়েছে। আর অপেক্ষা করা ঠিক হবে না। তার বাবার সাথে আদনানের সম্পর্কটা ঠিক হওয়া জরুরি। ইলমা নিজের রুমে এসে ফ্যান ছেড়ে বসে চুলগুলো ছাড়তে পিঠ ছড়িয়ে খাটের উয়ের গড়াগড়ি খাচ্ছে। ইলমা মৃদু হাসে। হেয়ার ড্রয়ার দিয়ে চুল শুকানোর কারণে বর্ষর লজ্জা পায়নি। ফরিদা পারভিন যেভাবে তার পিছু পড়ে আছে। আদনান রেডি হয়ে নাস্তা খেতে এসেছে। আদনান চেয়ার টেনে বসতে ইলমা চায়ের কাপ দিয়ে দেয়। আদনান ইলমার দিকে না তাকিয়ে চায়ের কাপ হাতে নেয়। ইনান শেখ কলে কথা বলতে বলতে আসছিল। আদনান তাকে দেখে মুখ ফিরিয়ে নেয়। ইলমা কেতলি থেকে চা কাপে ঢেলে সবাইকে পরিবেশন করছে। নিজেও বসে পড়ে নাস্তা খেতে। ইনান শেখ নাস্তা খাওয়ার মাঝ দিয়ে ইলমাকে বলে, তুমি কি ভার্সিটি যাবে না? ইলমা আদনানের দিকে তাকিয়ে জবাব দেয়, হ্যাঁ যাব তো। ইনান শেখ মৃদু হেসে বলেন, বিয়ে করলে অনেক দায়িত্ব বাড়ে। স্ত্রীর ভরণপোষণ, লেখাপড়ার খরচ, নিজের পড়ালেখার খরচ, হাত খরচ সামান্য 25-30 হাজার টাকায় চলাতে পারবে তো? আদনান বুঝেছে খোঁচা তাকেই মেরেছে। ফরিদা পারভিন ইনান শেখকে বলেন, কয়টা বছর একটু কষ্ট করবে। সমস্যা কি? আদনান কোন প্রত্যুত্তর করে না। তার ইনকাম খুবই সামান্য। নিজের জমানো অঢেল টাকাও নেই। কোনোরকম টেনেটুনে দুজন চলতে পারবে। আদনান বাপের টাকা উড়ানো ছেলে, এখন নিজের ঘাড়ে দায়িত্ব পড়েছে। বাপের টাকায় নিজে চললেও বউ চালাবে না। সে জানে ইলমার চাওয়া পাওয়া সীমিত। আহামরি কিছুর প্রয়োজন নেই। এই ব্যাপারটাই আদনানের ভীষণ ভালো লাগে। তারেক মাহমুদ আদনানের দিকে তাকিয়ে বলেন, কয়টা বছর বাস্তবতা বুঝো, শিখো, দায়িত্বের ভার অনুভব করো। সঙ্গী যদি স্বস্তি দেয় তাহলে তাকে নিয়ে 1000 মাইলের কঠিন পথ পাড়ি দিতে আমার আপত্তি নেই। আদনানের কথায় ঈশিতা মৃদু হেসে ইলমার দিকে তাকান। সে কিছু বলছে না। এই টপিক ধামাচাপা দেওয়ার জন্য তারেক মাহমুদ বলেন, জয়ের খবর কি ইনান? আর খবর, ওর বাবা এমপি, বুঝোই ক্ষমতার বড়াই। আমার দেওয়া একটা মামলা তার কিছুই করতে পারবে না। তবুও তো আমিও চেষ্টা করব ওর একটা ব্যবস্থা করার। আদনান রুমে আসার পেছনে দিয়ে ইলমাও আসে। ইলমাকে দেখে আদনান আওড়ায়, ভার্সিটি যাবি না? যাব আগামীকাল থেকে। ওহ, সকালে কি বলেছি মনে আছে? আছে। আমার মনে হয় তোমার কথা তোলা উচিত। তখন আমিও সব বলবো। আমি কেন বলবো? তোর বাপকে তুই বলবি। ফারিস আমার গলা চেপে ধরেনি, ইনান শেখের আদরের কন্যার গলা চেপে ধরেছে। আচ্ছা, তোমার কাছে আর কোন প্রমাণ আছে? কয়টা লাগবে? সবগুলো। হোয়াটসঅ্যাপে ব্লক খুলে দিস, পেয়ে যাবি। মনে ছিল না? ব্লক কেন করেছিস? কথাটা বলে আদনান এক পা করে ইলমার দিকে এগোয়। ইলমা পেছাতে পেছাতে বলে, মনে পড়ছে না। আমাকে ভালো লাগেনি? এরকম কিছু না। আদনান জবাব দেয় না। ইলমার পিঠ দেওয়ালে ঠেকতে আদনান ইলমার মাথার পাশে দেওয়ালে একটা হাত ঠেকিয়ে নিচু হয়ে দাঁড়িয়ে ইলমার মুখোমুখি হয়। ভ্রু কুচকে বলে, আমার আহামরি টাকা পয়সা নেই। যখন যেটা চাইবি সেটা হয়তো দিতে পারবো না। বেকার আমির সাথে আগামীর পথ চলতে তোর আপত্তি আছে? যদি আপত্তি থাকতো তাহলে কখনোই বিয়েটা করতাম না। ইলমার কথায় আদনান মুচকি হাসে। ইলমার ডান হাত নিজপর হাতের মুঠোয় নিয়ে চুমু দেয় আদনান।
ইলমার কপালের উপরে থাকা অগোছালো চুলগুলো সযত্নে কানের পিঠে গুজে দেয়। আলগোছে ইলমার কোমরে হাত রেখে তাকে জড়িয়ে ধরে শূন্যে তুলে নিজের মুখোমুখি রেখে বলে, আমাদের পথচলা চিরস্থায়ী হোক। তেমার দেরি হয়ে যাচ্ছে। ইলমার কথায় আদনান মাথা নাড়ায়। ইলমাকে রেখে বিদায় নিয়ে বেরিয়ে আসে রুম থেকে। বাইকের চাবি ঘুরাতে ঘুরাতে এগুচ্ছিল। ফরিদা পারভিন আদনানকে দেখে এগিয়ে আসেন। নাতিকে থামিয়ে দিয়ে বলেন, আদনান শোন। আদনান দাঁড়ায়। মাথা নাড়িয়ে বলে, বলতে থাকো। ফরিদা পারভিন কিছু টাকা আদনানের হাতে গুজে দিয়ে বলেন, এখন তো মাসের মাঝামাঝি। বেতন আসতে দেরি আছে। ইলমার জন্য শাড়ি কিনে এনো। দাদির কথায় আদনান টাকাগুলো ফেরত দিয়ে বলে, বেতন পেলেই আনব। আমার বউয়ের প্রথম শাড়ি পরের টাকা দিয়ে কেন আনব? আমার নাত বউরে আমার তরফ থেকে উপহার। নতুন বউ শাড়ি পরলে সুন্দর লাগে। কথাটা বলে ফরিদা পারভিন আদনানের হাতে টাকাগুলো গুজে দিয়ে মাথায় হাত বুলিয়ে দেন। আদনান মৃদু হেসে বেরিয়ে আসে। গ্যারেজে থেকে বাইক নিয়ে রওনা হয় নিজের কর্মস্থলে। ইলমা নিজের বেশ কিছু জামাকাপড় আদনানের কাবাডে এনে রাখছে, সাথে নিজের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলোও। আদনানের রুমের আনাচে কানাচে চোখ বুলাচ্ছে ইলমা। সবকিছু সুন্দর করেই গুছিয়ে রাখে সে। বিকেলে আদনান বাড়ি আসতে ইলমা পানির গ্লাস এগিয়ে দেয়। আদনানের হাতে বেশ কয়েক শপিং ব্যাগ। পানি পান করে আদনান ফ্রেশ হতে চলে যায়। ইলমা হোয়াটসঅ্যাপে আদনানের পাঠানো ছবি এবং ভিডিও দেখছে। কিছু ছবি কনসার্টের। সেই মেয়েটাকে জড়িয়ে ধরে রেখেছে ফারিস, যাকে ইলমা রেস্টুরেন্টে দেখেছিল। সাথে আছে ইলমার গলা চেপে ধরার ভিডিও। ইলমা সুন্দর করে সবকটা ভিডিও এবং ছবি ইনান শেখকে ফরওয়ার্ড করে দেয়। আদনান আসতে ইলমা জিজ্ঞেস করে, চা কফি বানিয়ে আনবো? না। শাড়ি দেখ। শাড়ি কেন? তুই পরবি। আমি তো ভার্সিটিতেই থাকব। ছুটির দিনে। আহ্লাদের শেষ নাই। আমার বউ নিয়ে আমি আহ্লাদ করি, না হয় যা খুশি তা করি, তোর কোন সমস্যা? অবশ্যই সমস্যা। তোমার বউ তো আমি। ইলমার কথায় আদনান ইলমার পাশ দপ করে বসে সামনে দৃষ্টি রেখে বলে, আজকে শাড়ি পরবি? না কেন? এমনিতে। অসভ্য। ওই একটু আধটু। আদনানের কথায় ইলমা চোখ রাঙিয়ে তাকাতে আদনান ইলমার দুগাল আলতো করে চেপে ধরে বলে, আজকে আবারও প্লিজ। ইলমা আদনানের থেকে নিজেকে ছাড়িয়ে উঠে দাঁড়ায়। পেছাতে পেছাতে বলে, আমি গেলাম। কই যাবি? আমার রুমে। রাতে তো আমার পাশেই ঘুমাবি। না। যেখানে খুশি যা। রাতে নিজের পাশে শাহরিয়ার আদনান শেখকেই পাবি। ইলমা জবাব দেয় না। বাইরে চলে আসে। আদনান ইলমার পালানো দেখে হো হো করে হেসে উঠে। নিজেও বেরিয়ে আসে ইলমার পেছনে দিয়ে। আদনান আসতেই তার চোখ নাছোড়বান্দা। ইনান শেখ রেগে বসে আছেন। মুখের অবস্থা পরিবর্তন। ইলমা পাশে দাঁড়ানো। ইনান শেখ কিছুক্ষণ চুপ করে থেকে ইলমাকে বলেন, তুমি সেদিন আমায় এসব না জানিয়ে এনগেজমেন্টে রাজি হয়ে গেছো? ও সেদিন রাতে কল দিয়ে আমাকে থ্রেট দিয়েছিল। এনগেজমেন্টে রাজি না হলে তোমার ক্ষতি করবে। তুমি কি গাধা? আমার মেয়ের গলা চেপে ধরেছে, ওর এতে বড় আস্পর্ধা আসে কোথা থেকে? আদনান কাহিনী বুঝে বলে উঠে, লেগেছে রে লেগেছে, সম্পর্কে আগুন লেগেছে। ইনান শেখ আদনানের কথা কানে তোলেন না। রাগে রীতিমতো শরীর কাঁপছে তার। আদনান ইলমার দিকে তাকিয়ে হাসে। ইনান শেখ উঠে দাঁড়ায়। ফরিদা পারভিন, তারেক মাহমুদ সহ বাকিদের সব পিকচার এবং ভিডিও দেখায়। ফারিসের পিকচার ভিডিও দেখে সবাই ভীষণ অবাক হয়েছে। ইনান শেখ সবাইকে সাফসাফা জানিয়ে দেয়, ফারিস যাতে তার বাড়ির ধারেকাছেও না আসে। এত বড় বেইমানি, এর ফয়সালা হবে। আদনানের বিরক্ত লাগায় উঠে চলে এসেছে। ইনান শেখ যা খুশি করুক, তার সেসব দেখার বিষয় না। নতুন বিয়ে করেছে, ফুল টাইম কাজে ব্যস্ত, যেহেতু পার্ট টাইম রোমান্স করবে। কিন্তু তার বউ তো তার ধারেকাছেও আসছে না। আদনান কিছুক্ষণ রুমে পায়চারি করে। পুনরায় রুমের বাইরে এসে ইলমাকে ডাকে। ইলমা তার বাবাকে দেখছে। ভয়ঙ্কর রাগা রেগেছে ইনান শেখ। নিজের রাগ দমাতে না পেরে ফারিসকে কল দেন তিনি। কল রিসিভ হতে ফারিস সালাম দেয়। ইনান শেখ কঠোর গলায় বলেন, রাখো তোমার সালাম। বেঈমান। তোমার সাহস কতবড়, চমার মেয়ের গলা চেপে ধরেছ। অন্য মেয়ের সাথে রেস্টুরেন্টে গিয়ে রংঢং করে আবার আমার মেয়েকে বিয়ে করতে এসেছ। কনসার্ট গিয়ে মেয়েদের জড়িয়ে ধরে নাচো, আবার আমার কাছে ভালো সাজো। বেয়াদব, লম্পট, অসভ্য। এই ইনান শেখ আওয়াজ নিচে চিৎকার করে বলে ফারিস। ইনান শেখও চিৎকার করে বলে, তোমার আওয়াজ নিচে। বেয়াদব ছেলে, আমার মেয়ের জীবন নিয়ে লুডু খেলতে চেয়েছ? অসভ্য, আমার সামনে পড়লে তোমার খবর আছে। কি করবেন শুনি? কি করব মানে? তুমি চেনো আমি কে? না। বেয়াদব ছেলে। নিজে এত বড় বেয়াদব, অসভ্য হয়ে পরের ঢোল পেটাতে। বেশ করেছি। আদনান কিন্তু দুধের ধোয়া তুলসী পাতা না। সে বিছুটি পাতা, তবে তোমার মতো মুখোশধারী না। ফারিস কল কেটে দেয়। তারেক মাহমুদ হা হয়ে তাকিয়ে আছেন। কল লাউডস্পিকারে দেওয়া ছিল। ইনান শেখ রাগ দমানোর বৃথা চেষ্টা চালাচ্ছেন। ইলমা বলার মতো কিছু পেল না।
আদনান কিছুক্ষণ তাকিয়ে থেকে মৃদু আর্তনাদ করে বলে, আমার বুকে ব্যথা করছে। সবাই তার দিকে তাকায়। ইলমা বুঝে আদনানের ভণ্ডামি। ফরিদা পারভিন উত্তেজিত হয়ে বলেন, কি হয়েছে তোমার? গলা শুকিয়ে বুকে ব্যথা করছে। এখন পানি লাগবে। মেলিচা পানি নিয়ে আয় তো। কথাটা বলে আদনান প্রস্থান করে। তার কথায় কেউ পাত্তা দেয় না। ইলমা লজ্জা পেয়েছে ভীষণ। কি আর করার, ফ্রিজ থেকে পানির বোতল নামিয়ে রুমে আসে। দরজা লাগিয়ে দিয়ে আদনানের দিকে পানির বোতল ছুঁড়ে মারলে আদনান সেটা ধরে নেয়। না ধরলে নাক মুখ ফাটত। ইলমা রেগে তাকিয়ে আছে। আদনান ইলমার দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলে, মেরে ফেলবি নাকি? সবার সামনে ভুলভাল বলো কেন? ভুলভাল কি? তোর আক্কেল বিক্রি করে চিপস খেয়েছিস নাকি? নতুন জামাই রুমে রেখে কেউ বাইরে যায়? না, শুনেছি নতুন জামাই রুমে রেখে বাইরে যায় না, কোলে নিয়ে বাইরে যায়। আদনান পানির বোতল রেখে ইলমার হাত ধরে টেনে নিয়ে আসে। খাটের উপর ফেলে নিজেও তার উপর আধশোয়া হয়ে বলে, আজকে তোকে শিখাবো স্বামীর আদর কিভাবে নিতে হয়। লাগবে না। না লাগবে। ইলমা মোচড়ামুচড়ি শুরু করলে আদনান তার ঠোঁট জোড়ার দখল করে নেয়। আদনানের এরকম অ্যাটাকে ইলমার শক্তি কুলোয় না। মুহূর্তের মাঝে নেতিয়ে যায়। আদনান ইলমার থেমে যাওয়া দেখে ঠোঁট ছেড়ে দেয়। ইলমার হাতের আঙুলের ভাঁজে নিজের আঙুল বসায়। গ্রীবাদেশের নিচের দিকে ঝুঁকে উষ্ণ পরশ দেয়। আদনানের এক একটা ছোঁয়া ইলমাকে বরফের ন্যায় জমিয়ে দেয়। আদনানের এরকম পাগলামিতে ইলমা হার স্বীকার করে নেয়। চুপচাপ আদনানের দেওয়া আদর নিজের অঙ্গে মাখে। ইলমা এবং আদনানের বিয়ে 1 সপ্তাহ কেটে গেছে। শুক্রবার দিন ব্যাংক বন্ধ। বাইরে কিছু কাজ থাকায় আদনান নাশতা সেরেই চলে গেছে কাজ সারতে। ইলমা রুম গুছিয়ে ঈশিতাকে কাজে হেল্প করেছিল। তবে ইনান শেখ মেয়েকে সারাক্ষণ ডাকাডাকি করেন। কিছু লাগবে কি না, খাওয়া দাওয়া করেছে কিনা সবকিছুর খোঁজখবর রাখেন তিনি। ঈশিতা শুক্রবার দেখে দেশি হাঁস এবং মুরগি দুটোই রান্না করেছে। যার যেটা পছন্দ সেটা খাবে। কিচেনের কাজ শেষ হতে ইলমা শাওয়ার নিতে চলে যায়। 12টার দিকে আদনান এসেছে বাসায়। এসেই গলা ছেড়ে ইলমাকে ডাক দেয়। আদনানের এমন ডাকাডাকিতে ইলমা লজ্জা পায়। তবুও আদনান ডাকা ছাড়ে না। চুলের পানি মুছেনি ভালো করে। টপ টপ করে পানি পড়ছে। আদনানের ডাকে সায় দিতে ইলমা ওড়নাটা কোনোরকম গলায় ঝুলিয়ে লিভিং রুমে আসে। ইলমার অবস্থা দেখে আদনান খানিক বিরক্ত হয়। রুক্ষ গলায় বলে, পানি নিয়ে রুমে আয়। ইলমা জবাব দেয়, সামনে জগ গ্লাস রাখা। ঢেলে খেতে পারো না? না। মেজাজ হারিয়ে জবাব দেয় আদনান। ইলমা গ্লাসে পানি ঢালতে ঢালতে আদনান রুমে। ইলমা মনে মনে হাজারটা বকা দেয় আদনানকে। বজ্জাত লোক বউ পেয়ে এখন ইচ্ছে মতো নাচাচ্ছে। রুমে আসতেই দেখে আদনান খাটের উপর বসা। ইলমা পানির গ্লাস এগিয়ে দিতে সেটা পান করে ধপ করে খাটে শুয়ে পড়ে আদনান। পকেট থেকে বাইকের চাবি আর ফোন বের করে ইলমার দিকে এগিয়ে দেয়। ইলমা সেগুলো হাতে নিয়ে টেবিলের উপর রাখে। তোয়ালে হাতে চুলের পানি মুছতে মুছতে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়। আদনান আধশোয়া হয়ে ইলমাকে দেখছে। টি শার্টের সাথে স্কার্ট পরেছে। গলায় ওড়না ঝুলানো। আদনান ঘড়িতে সময় দেখে। ইলমাকে উদ্দেশ্য করে বলে, শাড়ি কই? ইলমা পেছনে ফিরে তাকায়। জবাব দেয়, শাড়ি পরতে পারি না। শাড়ি পরতে না পারলে শিখে নিবি। বিয়ে করেছি কেন? এসব স্কার্ট আর টি শার্টে বউকে দেখার জন্য? 19 বছর ধরেই আমাকে দেখছো। এই চোখ। তখন কি তুই আমার বউ ছিলি নাকি? এখন বউ হয়েছিস শাড়ি পরবি। এসব টি শার্ট পরে আমার সামনে আসলে খবর আছে তোর? এই মসজিদে যাবে না? আজকে জুমা। ভালো লাগছে না। আদনানের কথা শেষ হতে না হতে ইলমা চোখ রাঙিয়ে তাকায়। ইলমার চোখ রাঙানো দেখে আদনান খানিক হেসে ওঠে। শোয়া থেকে হাত বাড়িয়ে দিয়ে বলে, উঠা আমাকে। ইলমা হাত ধরে সামনের দিকে টান দেয় আদনানকে। কিন্তু বেচারি এক চুলও নাড়াতে পারে না আদনানকে। উল্টো আদনান ইলমাকে নিজের দিকে টান দিতে ইলমা ধপাস করে আদনানের বুকের উপর পড়ে। ইলমা খানিক রেগে জবাব দেয়, এটা কিন্তু চিটিং। ভালো লাগছে। গোসলে যাও। কথাটা বলে ইলমা সরে যায়। আদনান উঠে দাঁড়ায়। কাবার থেকে পাঞ্জাবি নামিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। ইলমা আদনানের ব্যালকনিতে যায়। নিজের ভেজা জামাকাপড় মেলে দিয়ে রুমে আসে। ইলমা আসার পেছনে দিয়ে আদনান বেরোয় গোসল করে। ভেজা জামাকাপড় ইলমার হাতে ধরিয়ে দিয়ে বলে, রোদে দিয়ে দিস। আমার দেরি হয়ে যাচ্ছে। ইলমা জবাব দেয় না। আদনানের ভেজা টি শার্ট প্যান্ট নিজের জামাকাপড়ের পাশে মেলে দেয়। আদনান তৈরি হয়ে নেয়। রুম থেকে বেরুনোর আগে ইলমাকে ডাকে। ইলমা মুখোমুখি হতে আদনান নিজের কপালে ইশারা করে বলে, চুমু দিবি? এই নামাজে যাও। তাড়াতাড়ি আসবে, ক্ষুধা লাগছে। চুমু দিলেই যাব। পারবো না। তোমার দেরি হয়ে যাচ্ছে। কথাটা বলে আদনানক ঠেলে রুম থেকে বের করে ইলমা। আদনান যেতে যেতে বিড়বিড় করে বলে, আজকে তোর খবর আছে মেলিচা। আদনানকে বিদায় দিয়ে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে ইলমা। করে জায়নামাজ বিছিয়ে নামাজের জন্য দাঁড়িয়ে যায়। নামাজ শেষ করে কিচেনে আসে ফাইজা। ছুরি দিয়ে সালাদ কাটছে।
ঈশিতা এসে খাবার দাবার বেড়ে সেগুলো টেবিলে নেয়। টেবিল গোছানো শেষ হতে 4জন সদস্য আসে। তারা হলো ইজাজ, আদনান, তারেক, মাহমুদ এবং ইনান শেখ। তারা বসতে ফরিদা, পারভিন এবং ফাইজাও বসে। বাকি আছে ঈশিতা এবং ইলমা। আদনান ঈশিতাকে উদ্দেশ্য করে বলে, আম্মু দাঁড়িয়ে আছো কেন? বসে পড়ো। কথাটা শেষ করে ইলমার দিকে তাকিয়ে বিরক্ত হয়। সেও খাম্বার মতো দাঁড়িয়ে আছে। আদনান তেজি স্বরে বলে, তুই কি নতুন বাড়িতে বউ হয়ে এসেছিস? খাবার খাবি না? আদনানের কথায় ইলমা খানিক লজ্জা পায়। তবে সবার আড়ালে আদনানকে চোখ রাঙাতে ভোলে না সে। আদনান নিজের পাশের চেয়ারে ইলমাকে বসায়। সবাই চুপচাপ খাবার খাচ্ছে। কারণ এখনো শেখ পরিবারের সবার রাগে অভিমান ভাঙেনি। আদনান ইলমার বিয়ে এখনো মানতে পারেননি ইনান শেখ। আদনান নিজে খাওয়ার সাথে ইলমার খাওয়াও দেখছে। মাঝে মধ্যে আর চোখে তো এদিক সেদিক তাকানোর বাহানায়। খাওয়ার মাঝে নিজের পাতে থাকা মুরগির লেগ পিসটা ইলমার পাতে উঠিয়ে দেয় আদনান। ইলমা তাকাতে দেখে আদনান খাওয়ায় মনোনিবেশ করেছে। এদিকে নজর নেই। সাথে সাথে ইলমার কাশি উঠে যায়। আদনান তড়িঘড়ি পানির গ্লাস এগিয়ে দিয়ে বলে, আবার কি হলো? ইলমা পানি পান করে বলে, কিছু না। ইনান শেখ আদনানের দিকে তাকান। না, তার মেয়ের ঠিকঠাক দায়িত্ব পালন করছে ছেলেটা। হুট করে সব ঠিকঠাক হয়ে গেল কিভাবে? খাওয়া দাওয়া শেষ হতে আদনান সোফায় গিয়ে বসে। ইজাজ এসে আদনানের পাশে বসতে আদনান পিঠে চাপড় মেরে বলে, কিও শালাবাবু? এই আদনান ভাইয়া কিসের শালাবাবু? আমার লজ্জা করছে। ছেলেমানুষ হয়ে এত লজ্জা থাকলে ভবিষ্যতে বউকে ভালোবাসা দিবি কিভাবে? আদনানের ঠোঁট কাটা কথাবার্তায় ইজাজ উঠে দাঁড়ায়। ইলমা এসে কুশন দিয়ে আদনানের মাথায় বাড়ি মারে। ইজাজকে বলে, এই অসভ্যের থেকে দূরে থাকবি। এটা জীবনেও ঠিক হবে না। ইজাজ মাথা নাড়িয়ে চলে যায়। ইলমা চোখ রাঙাচ্ছে মুহূর্তে মুহূর্তে। আদনান বিরক্ত হয়ে বলে, ভবিষ্যৎ প্রশিক্ষণ দিচ্ছি তোর ভাইকে। আর তুই আমাকে চোখ রাঙাচ্ছিস? উপকারের কোন মূল্য নেই। এরকম অসভ্যমার্কা উপকার চাই না। বেশি অসভ্য করবি তো সবার সামনে তোকে কোলে নিয়ে রুমে যাব। কথাটা শেষ হতে ইলমা পুনরায় আদনানের মুখের উপর কুশন ছুঁড়ে মারে। এক মুহূর্ত না দাঁড়িয়ে রুমে চলে যায়। আদনান নিজেও উঠে দাঁড়ায়। একটা ভাতঘুম দেওয়া দরকার। সেজন্য রুমে এসেই দরজা লক করে দেয়। ইলমা নিজেও শুয়ে পড়েছে। দুপুরের খাবার খাওয়ার পর এমনিতেও একটা ঘুমের ঝংকার আসে। আদনান লাইট অফ করে বিছানায় আসে। ইলমার পাশের বালিশে মাথা রেখে শুয়ে পড়ে। কিছুক্ষণ সেভাবে থাকার পর ইলমার দিকে ফিরে শোয়। এক নজর ইলমাকে দেখে আদনান বলে, মেলিচা মাথা ব্যথা করছে। মাথার চুলগুলো টেনে দে। ইলমা এগোয়। আদনানের মাথার চুলগুলো আলতো করে টেনে দেয়। আদনানের ভালো লাগছে ইলমার যত্ন। চোখ বন্ধ করে রাখে কিছুক্ষণ। ইলমার হাত ব্যথা হয়ে যাওয়ায় চুল টানা বন্ধ করে দেয়। আদনান চোখ মেলে তাকায়। ইলমাকে দেখে বলে, কি হলো? হাত ব্যথা করছে। এরকম টি শার্ট পরলে হাত ব্যথা করবে স্বাভাবিক। এই চুপ করো। আমি শাড়ি পরতে জানি না। আদনান ইলমাকে নিজের দিকে টেনে নেয়। বুকের খুব কাছাকাছি নিয়ে আসে ইলমাকে। আদনানের হুটহাট করা পাগলামিতে ইলমা এখন আর অবাক হয় না। আদনান ইলমাকে আদেশ করে বলে, আমার কপালে ঠোঁট ছোঁয়া। খুঁজে নিচ্ছ কেন? কারণ তুই লাজুক। কথাটা বলে ইলমার কপালে উষ্ণ পরশ দেয় আদনান। নিজের বুকের সাথে ইলমার হাত চেপে ধরে বলে, তুই আমার এখানে থাকিস। একদম হৃদয়ের গভীরতম প্রদেশে। বাজে ছেলেদের এত ভালো হতে নেই আদনান শেখ। তোর কাছে আমি এখনো বাজে রয়ে গেলাম? আজীবন বাজেই থেকে যাবে। কেন রে? জানি না। একটা কারণ বল। এখনো আমাকে প্রেমিক নারী বলে খেপাও। বেয়াদব। আরে হো, উইটা আদুরে ডাক। তুই বুঝবি না। আদনানের কথায় ইলমা জবাব দেয় না। আদনান ইলমার দিকে এক নজর তাকিয়ে বলে, শাড়ি পরলে কি হাতে ক্ষয় হবে? ঘুমাও। না। ইলমা পাত্তা দেয় না। চুপচাপ পাশ ঘুরে যায়। আদনান ইলমাকে পাশ ঘুরতে দেখে বিরক্ত হয়। টেনে নিজের মুখোমুখি করে নেয়। চোখ রাঙিয়ে বলে, তুই কাকে এড়িয়ে যাচ্ছিস? কই? এড়িয়ে গেলাম। আদনান জবাব দেয় না। ইলমার উপর হালকা ঝুঁকে। ইলমা বুঝতে পারে না আদনানের হাব ভাব। ভ্রু কুচকে তাকালে আদনান ইলমার টি শার্টের ভেতর মাথা ঢুকিয়ে মুখোমুখি হয়। আদনানের এরকম কাজে ইলমা হা হয়ে যায়। কিছু বলতে গেলে আদনান ইলমার হাত জোড়া দখল করে নেয় নিজ হাত দ্বারা। নিকের শরীরের ভর ইলমার উপর ছেড়ে দেয়। ইলমার কানের কাছে মুখ নিয়ে বলে, আর পরবি টি শার্ট? শর্ত। আমার দম বন্ধ হয়ে আসছে। 80 মন ওজনের কুমির। নাটক করবি না। আচমকা ইলমা আদনানের গালে দাঁত বসিয়ে দিতে আদনান ছিটকে যায়। ইলমা বসে জোরে জোরে শ্বাস নেয়। আদনানের মাথার চুল টেনে ধরে বলে, আমাকে মেরে ফেলবি তুই? আমি কিন্তু বিচার দেব। আদনান ইলমার হাত থেকে নিজের চুল ছাড়িয়ে নিতে নিতে বলে, কি বলে বিচার দিবি শুনি? তুমি আমাকে মেরে ফেলতে চাও? মেরে ফেলার জন্য কিরকম চেষ্টা করেছি? ইলমা চুপ। আদনান নিজের গালে হাত দিয়ে ঢলতে ঢলতে বলে, ইস সুন্দর গালটা নষ্ট করে দিলি।
মেয়েরা দেখলে এখন আর ক্রাশ খাবে না। বেয়াদব। সর। ইলমা আদনানকে ধাক্কা দিয়ে খাট থেকে নামতে গেলে স্কার্টের সাথে পা ভেজে সোজা ফ্লোরে ধুম করে পড়ে। আদনান বুঝতে পারেনি ইলমা যে স্বল্প সময়ের মধ্যে পড়ে গেছে। সে হতভম্ব হয়ে শুধু তাকিয়ে আছে। ইলমা পড়ে মা বললেও বাকিটা বলতে পারে না। বেচারি ব্যথা পেয়েছে ভালো। আদনান খাটের উপর থেকে হাত এগিয়ে দেয় ধরার জন্য। ইলমা সেই হাতে থাপ্পড় দিয়ে বলে, তোর অত্যাচারের থেকে এভাবে পড়ে যাওয়াও ভালো। আরেহ না একটামাত্র লিলিপুট বউ। হাত দে তো, তোকে ফ্লোরে মানায় না খাটে মানায়। ইলমা হাত ধরলে আদনান ইচ্ছে করে ছেড়ে দেয়। ইলমা পুনরায় ফ্লোরে পড়ে মাথায় ব্যথা পায়। আদনান উঠে দাঁড়ায়। পরন্ত ইলমার সামনে বসে বলে, এখন ব্যথা উপভোগ কর আর ভাব কোনটা বেশি ভালো লেগেছে। আমার ভালোবাসার ব্যথা নাকি ফ্লোরে পড়ে মাথা ফাটানোর ব্যথা? তোর বিচার খোদা করবে। আর আসিস চুমু খেতে। একশবার আসব। তোর সমস্যা? তুই আমাকে চুমু খেতে আসলে দেওয়ালে মাথা বাড়ি দিয়ে ফাটিয়ে দেব। নড়াচড়া করার সুযোগ পেলে তো। গজব। ইলমার কথায় আদনান হো হো করে হেসে উঠে। এগিয়ে এসে ইলমার মাথার নিচে হাত দিয়ে বসায়। তবে হাত ছাড়ে না। অন্য হাতও আলগোছে ইলমার হাত দুটো নিজের বাঁধনে বেঁধে নেয়। ইলমা বুঝেছে আদনান কি করবে। তার বুঝার মাঝেই আদনান ইলমার ঠোঁট জোড়ায় নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। ইলমা নড়াচড়া করলে আদনান ছেড়ে দিয়ে বলে, আমার আদর ভালো লাগেনি? তোর থেকে মাফ চাই। তোকে আজীবন ভালোবাসা দিতে চাই। লাগবে না। না লাগবে। বেশ কয়েকদিন কাটার পর ফারিসের বিয়ের দাওয়াত এসেছে শেখ বাড়িতে। ইনান শেখ তো যাবেন না। তারেক মাহমুদ হয়তো যাবেন। যেহেতু বিয়েশাদিতে ইনান শেখ যাবেন না, সেজন্য ভাবলেন ফাইজা এবং ইজাজকে নিয়ে চট্টগ্রাম থেকে ঘুরে আসবেন। সেজন্য সকাল থেকেই সবকিছু গুছিয়ে রাখছেন। আজকে দুপুরের দিকে বাকিরা ফারিসদের বাসায় যাবে। শুধু যাবে না ইলমা, আদনান এবং ইনান শেখরা। আদনান এবং ইলমা নাশতা সেরে একজন ভার্সিটি, অন্যজন নিজের কর্মস্থলে চলে গেছে। বাকিরা ধীরে সুস্থে রওনা হবে। তারেক মাহমুদের যাওয়ার ইচ্ছে ছিল না। শুধুমাত্র ফরিদা পারভিনের জন্য যেতে হচ্ছে। ইনান শেখ তো যাবন না। ফাতিহার বাবা নেই, দুই ভাই আছে। দুজন যদি না যায় তাহলে কেমন দেখায়? সেজন্য তারেক মাহমুদ যাচ্ছেন। ইলমা ভার্সিটি থেকে ফিরতে ফিরতে 3টা বেজে গেছে। আদনানের ছুটি 4টায়। আসতে আরও 1 ঘন্টা দেরি। ইলমা এসে ব্যাগটা রেখে ফ্রেশ হতে চলে যায়। পুরো বাড়িটা খালি। সে একাই আছে। ফ্রেশ হয়ে চা বসায় ইলমা। নিজের রুমে গিয়ে ফুলের টবে পানি দেয়। তার চা নিয়ে বসতে বসতে আদনান চলে আসে। ইলমা স্বামী সেবা করতে ব্যস্ত হয়ে পড়ে। ইলমা আদনানের পানির গ্লাস এগিয়ে দিতে আদনান ইলমার দিকে বাইকের চাবি আর ফোনটা ছুঁড়ে মারে। আদেশ করে বলে, ফোনটা চার্জে বসাতো। এভাবে ছুঁড়ে মারছো কেন? সুন্দরভাবে দেওয়া যায় না? তুই যখন পানির বোতল ছুঁড়ে মারিস তখন? ইলমা জবাব দেয় না। ফোন চার্জে বসিয়ে খাটের উপর শুয়ে পড়ে। ভীষণ ক্লান্ত লাগছে তার। আদনান এসে দেখে ক্লান্ত ইলমা শুয়ে আছে। সেজন্য আর জ্বালায় না। নিজেও টায়ার্ড থাকায় ইলমাকে ঠেলে পাশে শুয়ে পড়ে। মাগরিবের আজান পড়তেই আদনান উঠে যায়। পাশে মসজিদ আছে, সেখানে চলে যায়। ইলমা বাড়িতেই নামাজ পড়ে। সন্ধ্যায় আদনান ইলমাকে নিয়ে বাইরে বেরোয়। দুজন বাইকে করে কিছুক্ষণ ঘোরাঘুরি করে। আদনান ইলমাকে নিয়ে একটা রেস্টুরেন্টে বসে কফি খাওয়ার জন্য। দুজন বসে টুকটাক গল্প করতে করতে কফি শেষ করে। আদনান বিল পে করে ইলমাকে নিয়ে বেরোয়। আদনান সামনে, ইলমা পেছনে, দুজন দুজনের হাত ধরা। তবে আদনান ফোনের দিকে তাকিয়ে কিছু একটা করছিল। সামনের দিকে নজর নেই। তবে ইলমার নজর সামনে যেতে সে হকচকিয়ে যায়। আদনানের টানের সাথে ইলমা গিয়ে বাড়ি খায় মধ্যবয়স্ক মহিলার সাথে। মহিলার হাতে থাকা দুটো শপিং এবং পার্স নিচে পড়ে যায়। ইলমা আদনানের হাত ছেড়ে ব্যাগগুলো উঠিয়ে দিতে বসে পড়ে। আদনান দাঁড়িয়ে তাকিয়ে আছে ইলমার দিকে। ইলমা ব্যাগগুলো উঠিয়ে দেয়। কিছু বলার আগে মহিলা ইলমার দিকে তাকিয়ে বলে, সরি, আপনাকে দেখতে পাইনি। আদনান সবিস্ময় নিয়ে তাকিয়ে আছে দুজনের দিকে। মহিলা ব্যাগগুলো হাত নিয়ে ইলমার দিকে তাকায়। পাশে ফিরতে দেখে আদনান ভ্রু জোড়া সংকুচিত করে। মহিলা বলে, শাহরিয়ার আদনান শেখ না? আদনান জবাব দেয়, জি, ঠিক চিনেছেন। বিনিময়ে মহিলা মুচকি হেসে ইলমার দিকে তাকায়। আদনানকে জিজ্ঞেস করে, কি হয়? আদনান ইলমার দিকে তাকিয়ে বলে, আমার বউ। ইলমা পেছনের মেয়েটার দিকে তাকায়। টপস এবং জিন্স পরা মেয়েটা। ছোট ছোট চুলগুলো একপাশে ক্লিপ দিয়ে ঠেকানো। গায়ের রং ধবধবে ফর্সা। ইলমা আদনানের দিকে তাকিয়ে বলে, চলো, দেরি হয়ে যাচ্ছে। আদনান মুখ খুলতে যাবে তখন মহিলা বলেন, এত তাড়াহুড়ো করছো কেন? আদনান, আমার ছেলের মতো, আর তুমি তো ছেলের বউ। নাম কি তোমার? ইলমা জবাব দেয় না। মহিলার নাম জেসিয়া মাহজেবিন। ইলমাকে চুপ থাকতে দেখে জেসিয়া আদনানকে বলে, তোমার বউয়ের নাম? আদনান ইলমার দিকে তাকায়। সূক্ষ্ম দীর্ঘ শ্বাস ছেড়ে বলে, জেহেরা ইলমা ম্যালিসা। ইলমা জেসিয়ার দিকে তাকায়। জেসিয়ার চোখে মুখে বিস্ময়। সে চিনতে পারেনি তার গর্ভের সন্তানকে।
সেই যে 5 বছর বয়সে রেখে এসেছিল এরপর আর খোঁজ নেয়নি। আদনানের আইডি স্টক করা হয় মাঝে মধ্যে। আদনানের গান কনসার্ট সবই দেখা হয়। সেজন্য তাকে ভালো করেই চিনে জেসিয়া। তবে ইলমার সাথে তার শেষ দেখা ছিল কোর্টে, যেদিন তাদের ডিভোর্স হয়েছিল। সেই ছোট্ট জেহেরা ইলমা ম্যালিসা আজকে বড় হয়েছে, বিয়ে করেছে। জেসিয়া মেয়ের দিকে তাকিয়ে মৃদু হাসে। আদনানকে বলে, তোমার বউকে নিয়ে আমার বাসায় এসো। গর্ভের সন্তানের থেকে পরের সন্তানের জন্য বেশি প্রায়োরিটি? আপনার মেয়েকে বলুন, জামাই নিয়ে আপনার বাসায় যেতে। আদনানের কথা শেষ হতে ইলমা আদনানের দিকে চোখ রাঙিয়ে তাকায়। আদনান সেসব তোয়াক্কা করে না। জেসিয়া মাথা নিচু করে জবাব দেয়, তার কাছে হয়তো আমি মৃত। যে সম্পর্ক শেষ হয়েছে সেদিকে না আগানো বেটার। ইলমা শুধু তার মায়ের দিকে তাকায়। দীর্ঘ 14 বছর পর মুখোমুখি হয়েছে তারা। অথচ মানুষ বলে মায়ের থেকে আপন কেউ হয় না। এদিকে তাদের দেখো মা মেয়ের পরিচয় সম্পর্ক কিছুই নেই। ইলমা আদনানকে রেখেই সামনে হেঁটে যায়। ভেতরটা এলোমেলো হয়ে যাচ্ছে। ভীষণ কান্না পাচ্ছে, এই কষ্টটা বুঝানোর মতো না। ইলমার নিজেকে দুর্ভাগা মনে হচ্ছে। আদনান জেসিয়ার সাথে একটা কথা বলে বিদায় নেয়। তড়িঘড়ি করে এগিয়ে আসে বাইরে। ইলমা বাইকের সামনে দাঁড়ানো। আদনান এসে বাইকে বসে ইলমাকেও বসতে বলে। এবার ইলমা ভীষণ নিরিবিলি, চুপচাপ বাড়িতে আসে আদনানের সাথে। আদনান বাইক গ্যারেজে রেখে সব তালাবদ্ধ করে ভেতরে যায়। মেইন গেটে তালা ঝুলানো। ভেতরে গিয়ে দরজাটাও লক করে দেয়। রুমে এসে দেখে ইলমা খাটের উপর হাঁটু উঁচু করে বসিয়ে আছে। আদনান ফ্রেশ হয়ে চেঞ্জ করে নেয়। বাইরে এসে ইলমাকে বলে, ফ্রেশ হয়ে আয়, ভালো লাগছে না। আদনান এসে ইলমার হাত টেনে ধরে। ওয়াশরুমের সামনে দিয়ে বলে, গায়ে ধুলা বালি নিয়ে বিছানায় আসবি না। তোর রুমেই আসবো না আমি। কথাটা বলে ইলমা বেরিয়ে যায় রুম থেকে। আদনান ইলমার যাওয়ার দিকে তাকিয়ে বলে, আমার সাথে তেজ দেখাচ্ছিস কেন? ইলমা জবাব দেয় না। সোজা নিজের রুমে এসে দরজা লাগিয়ে দিয়ে ফ্লোরে বসে পড়ে। চোখ বেয়ে নোনা জল টলটল করে গড়িয়ে পড়ছে। ইলমা নিজেকে সামলে নেয়নি। ইচ্ছা মতো অশ্রু বিসর্জন দেয়। জেসিয়া মাহজেবিন। দীর্ঘ 7 বছরের প্রেম ছিল তার বর্তমান হাজবেন্ডের সাথে। জেসিয়াদের পরিবার ছিল মধ্যবিত্ত। রূপে গুণে কোন দিক দিয়ে কম ছিল না সে। ঢাকা শহরেই থাকত নিম্ন এলাকায়। তার চাচাদের সাথে দাদার বাড়ি নিয়ে ঝামেলা চলছিল, কেস চলছিল। সেখান থেকে জেসিয়ার বাবার সাথে পরিচয় হয় ইনান শেখের। জেসিয়াকে এক দেখায় তার পছন্দ হয়। বিয়ের প্রস্তাব পাঠানো হলো, জেসিয়ার বাবা রাজি হয়। জেসিয়ার প্রেমিক তখন স্টুডেন্ট ছিল। বলা ভালো তারা সেম ব্যাচ ছিল। ছেলের পারিবারিক অবস্থা তেমন ভালো ছিল না, তবে তাদের প্রেম গভীর ছিল। জেসিয়া অপেক্ষা করতে চেয়েছে, কিন্তু ইনান শেখের সাথে তার বিয়েটা এক প্রকার জোর করেই দেওয়া হয়। প্রথম প্রথম সব মানিয়ে নিতে পারেনি জেসিয়া। ইনান শেখের সাথে যে খুব একটা ভালো ব্যবহার করত তাও না। জেসিয়ার মন পড়েছিল সেই প্রেমিকের কাছে। ইনান শেখ ব্যাপারটা জানলে জেসিয়াকে সবাই বোঝায়। এরপর সিদ্ধান্ত আসে হয়তো বেবি নিলে সব ঠিক হয়ে যাবে। সেই সিদ্ধান্ত অনুযায়ী বিয়ের 6 মাসের মাথায় জেসিয়া কনসিভ করে। এরপর ইলমার জন্ম হয়। প্রথম প্রথম সব ভালোই কেটেছে। সবাই ধরে নিয়েছে হয়তো ইলমার জন্য হলেও জেসিয়া সব মেনে নিয়েছে। কিন্তু জেসিয়ার সাথে তার প্রাক্তনের কন্টিনিউস কথা চলত। প্রাক্তন টাকার সমস্যায় পড়লে জেসিয়া টাকা পাঠাতো। এমনকি নিজের গোল্ডের চেইন বিক্রিও টাকা দিয়েছে প্রাক্তনকে। কয়েক বছর সব সুন্দর কাটে। এদিকে জেসিয়ার প্রাক্তন প্রতিষ্ঠিত হয়। সেদিন জেসিয়া ইনান শেখের হাত ছেড়ে প্রাক্তনের হাত ধরতে দুবারও ভাবেনি। ছেড়ে দিয়েছে সাজানো সংসার ফুলের মতো মেয়েটার সঙ্গ। কান্না করতে করতে ইলমার মাইগ্রেনের ব্যথা শুরু হয়। উঠে দাঁড়ায়। ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি ছিটিয়ে আসে। হুট করে আকাশ গর্জন দিয়ে উঠে। ইলমা দৌড়ে ব্যালকনিতে যায়। মৃদু ঠান্ডা হাওয়া বইছে। মাথার ব্যথা তীব্র হওয়াতে ইলমা একটা ঘুমের ঔষধ সাথে মাইগ্রেনের ঔষধ খেয়ে লাইট অফ করে শুয়ে পড়ে। অন্যদিকে আদনান ইলমাকে ডাকছে দরজা খুলতে। অনেক রাত হয়ে গেছে ডিনার করার জন্য। সেদিকে ইলমার হেলদোল নেই। অনেকক্ষণ ডাকাডাকি করে আদনান নিজের রুমে চলে যায়। ফোন হাতে ইলমাকে কল দেয়। ফোন সাইলেন্ট থাকায় ইলমা টের পায়নি। ঘণ্টা খানেকের মাঝে সে গভীর ঘুমে তলিয়ে যায়। আদনান ভীষণ চিন্তায় পড়ে গেছে। তারেক মাহমুদকে কল দিয়ে চাবির কথা জিজ্ঞেস করে। বাড়ির প্রতিটা রুমের এক্সট্রা করো চাবি থাকে। চাবির খোঁজ করে, সেটা খুঁজে বের করে তারেক মাহমুদের রুম থেকে। এসে ইলমার দরজার সামনে দাঁড়ায়। একগুচ্ছ চাবি নিয়ে একটার পর একটা চেক দিয়ে যাচ্ছে ইলমার রুমের দরজায়। অনেকক্ষণ চেষ্টা করে দরজার লক খুলে ভেতরে যায় আদনান। অন্ধকার রুম। আদনান দেওয়াল হাতড়ে সুইচ টিপে। লাইট অন হতে দেখে ইলমা ঘুমাচ্ছে। আদনান এগিয়ে গিয়ে ইলমার পাশে বসে আলতো করো ইলমার গালে থাপ্পড় দেয়। ডাক দেয়, মেলিচা খাবার খাবি না? ইলমা সারা শব্দ দেয় না। আদনানও আর ডাকে না। ইলমার চুলে কিছুক্ষণ বিলি কেটে দিয়ে বাইরে আসে। একাই ডিনার করে নেয়।
খাবার শেষ করে ইলমার পাশে শুয়ে পড়ে। আদনান সকাল সকাল ঘুম থেকে উঠে নামাজ আদায় করে নেয়। কিচেনে গিয়ে চা বসায়। ব্রেড জেলি সব রেডি করে নেয়। নাস্তা রেডি করে ইলমার রুমে যায়। ইলমাকে ঘুম থেকে জাগিয়ে তোলে। ঘুমের ঔষধ খাওয়ায় ইলমা ঘুমের জন্য চোখে দেখছে না। আদনান তাকে বসাতে আদনানের কাঁধে মাথা রাখে ইলমা। আদনান খেয়াল করে তার বউয়ের চোখমুখ সব ফুলে গেছে। আদনান ইলমাকে পরখ করে কপালে চুমু দিয়ে বলে, ফেলে আসা কোন কিছুর দিকে ফিরে তাকাতে নেই। হোক সেটা সম্পর্ক কিংবা প্রিয় মানুষ। ইলমা সে কথা কানে তোলেনি। ফ্রেশ হতে চলে যায়। আদনান বসে বসে ইলমার আসার অপেক্ষা করে। ঘড়িতে সময় দেখে একটু পর ব্যাংকে যেতে হবে। ইলমা আসতে আদনান নাস্তা সাজিয়ে দেয়। ব্রেডে জেলি লাগিয়ে ইলমার প্লেটে দিচ্ছে। আদনানের যত্নে ইলমা নীরবে দেখছে। মনে মনে হাসছে। নাস্তা শেষে আদনান রেডি হয়ে চলে যায়। ইলমা রান্নাবান্না করে নেয়। বিকেলে ইলমা কিচেনে নাস্তা বানাচ্ছিল। কাজ হাতে উঠছে না তার। কিচেনে এটো প্লেট কয়টা পড়ে আছো? ইলমার ইচ্ছে হচ্ছে না সেগুলো ধোয়ার। আদনান তো পারে একটু কাজে হেল্প করতে। অনেকক্ষণ ভেবেচিন্তে ইলমা ঠিক করে আদনানকে দিয়ে বাসন মাজাবে। খুব তো ভাব লাট সাহেবের। যেই ভাবা সেই কাজ। দৌড়ে রুমে আসে ইলমা। আদনান ফোন স্ক্রোল করছিল। ইলমা তাকে দেখে ইনিয়ে বিনিয়ে বলে, কিচেনে আসো। মাছ তেলে ফুটছে, আমার ভয় করছে গ্যাস অফ করতে। এই ঢং করবি না। তুই রান্না পারিস? না আসলে নাই। মাছ পুড়বে, কিচেন পুড়বে, বিল্ডিং পুড়বে, আমার কি? কথাটা বলে ইলমা মুখ বাঁকিয়ে রুম থেকে বেরোয়। আদনান বিস্ময় নিয়ে উঠে দাঁড়ায়। ফোনটা রেখে দ্রুত পায়ে কিচেনে যায়। দরজায় উকি দিতে দেখে ইলমা দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে। আদনান ধমকে বলে, নাটকোবাজ। মেয়ে মানুষ এত ঢঙ্গি হয় কি করে? আরে হো, ভেতরে আসো। আদনান ভেতরে যায়। গ্যাসের সামনে দাঁড়াতে দেখে কোন মাছ ভাজা হচ্ছে না। ইলমা পাশে দাঁড়িয়ে আছে, উৎসুক হয়। আদনান ইলমার দিকে নরম হয়ে তাকায়। শীতল কণ্ঠে বলে, এভাবে আমাকে কিচেনে ডেকে আনার মানে কি? ইলমা চোখ দিয়ে ইশারা করে প্লেটের দিকে। আদনান সেদিকে তাকিয়ে বলে, প্লেটে কি সমস্যা? ইলমা জবাব দেয়, তুমি মাজবে এগুলো? অসম্ভব। একটা চর মেরে ঢং সব বের করে দেব। এই কথায় কথায় চরের থ্রেট দিলে রান্না বন্ধ। আরেকটা বিয়ে করব। আবার বলো, 4 বিয়ে করব। তুই আমার সাথে কথা বলবি না? কর 4 বিয়ে। রুমেও আসবি না। কথাটা বলে ইলমা হাতে থাকা বাটিটা আদনানের দিকে ছুঁড়ে মারে। বাটি এসে আদনানের বুকের সাথে বাড়ি খায়। ইলমা সেদিকে নজর না দিয়ে কিচেন থেকে বেরিয়ে যায়। আদনান কোন প্রতিক্রিয়া না দেখিয়ে ইলমার যাওয়া দেখে। স্টিলের বাটি হওয়ায় তেমন পাত্তা দেয়নি আদনান। আদনান ধীরে সুস্থে রুমে আসে। ইলমা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। আদনানও সেখানে যায়। খুব যত্নে পেছনে থেকে গিয়ে ইলমার ঘাড়ে থুতনি রাখে। আদনানের উপস্থিতি টের পেতে ইলমা নড়েচড়ে উঠে। এমন নড়াচড়া দেখে আদনান শক্ত করে ইলমার পেটে হাত রেখে জড়িয়ে ধরে। নরম কণ্ঠে বলে, এত রাগ? আদনানের কথায় ইলমা মুখ বাঁকিয়ে জবাব দেয়, তোমার বন্ধু নির্মাণ কিন্তু যথেষ্ট সুদর্শন। নজর ঠিক কর শালি। আমি এখনো বেঁচে আছি। যার 4 বিয়ের শখ তাকে আমার দরকার নেই। ওটা কথার কথা। তুই ছাড়া অন্য নারী সব আমার খালা লাগে। তুমি যদি সত্যি আমাকে ভালোবাসতে তাহলে আমার সব কথা শুনতে। তাই বলে বাসন মাজব? চলবে।